ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান বিভাগের সাবজেক্ট রিভিউয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম। আলোচ্য বিষয় আজকের ভিডিওতে আমরা কি কি বিষয় আলোচনা করব সেটা এখানে আছে। শিক্ষা কার্যক্রমের মেয়াদ, ভর্তির যোগ্যতা, কোর্সের নাম, চাকরির সুযোগ, গ্রেডিং সিস্টেম, নট প্রমোটেড অ্যান্ড প্রমোটেড যে বিষয়টা, মান উন্নয়ন ও গ্রেড উন্নয়ন, ইমপ্রুভমেন্ট যেটাকে আমরা বলি। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। শিক্ষা কার্যক্রমের মেয়াদ, স্নাতক অনার্স 4 বছর, সম্মান যেটাকে আমরা বলি বা অনার্স, এটা 4 বছর কোর্স এবং এর রেজিস্ট্রেশনের মেয়াদ হচ্ছে 7 বছর। স্নাতকোত্তর মাস্টার্স, এটা হচ্ছে 1 বছরের কোর্স এবং এর রেজিস্ট্রেশনের মেয়াদ হচ্ছে 3 বছর। ভর্তির যোগ্যতা, তো অনার্সে ভর্তির কি কি যোগ্যতা সেটা এখানে লেখা আছে। বাংলাদেশের কোনো শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক বা আলিম বা দেশ বিদেশের সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত নিয়ম কানুন ও শর্ত অনুযায়ী স্নাতক সম্মান শিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি হতে পারবে। তো দেখো এখানে স্নাতক সম্মান বা অনার্সে ভর্তির জন্য কি যোগ্যতা প্রয়োজন সেটা এখানে লেখা আছে। যে বাংলাদেশের কোনো শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা আলিম পাস বা বিদেশের সমমানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলে তারাও কিন্তু এই স্নাতক সম্মান জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটাতে ভর্তি হতে পারবে। কোর্সের নাম, তো কোর্সের নাম কি কি আছে ইয়ার ওয়াইজ আমরা এখন দেখে নেব। অনার্স এবং মাস্টার্স দুইটাই। হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার কি কি কোর্স আছে? 6টা কোর্স। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, মাইক্রো ইকোনমিক্স এবং হিস্ট্রি। তো এই 6টা কোর্স ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। এর মধ্যে দেখো ম্যাথের কোর্স আছে 2টা, মানে অঙ্ক আছে 2টা কোর্সে। প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই 2টা কোর্স আছে ম্যাথের। সেকেন্ড ইয়ারে পড়তে হবে কম্পিউটার, ট্যাক্সেশন, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথামেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, ম্যাক্রো ইকোনমিক্স এবং বিজনেস কমিউনিকেশন। তো এখানে বিজনেস কমিউনিকেশন এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান এই 2টা সাবজেক্ট কিন্তু বাধ্যতামূলকভাবে ইংলিশে লিখতে হবে, বাংলায় লেখার কোনো সুযোগ নাই। এবং এখানে সেকেন্ড ইয়ারে ম্যাথের কোর্স আছে 4টা, সেটা হচ্ছে ট্যাক্সেশন, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথামেটিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই 4টা কোর্সে ম্যাথ আছে বাধ্যতামূলক। থার্ড ইয়ার অ্যাকাউন্টিং, থার্ড ইয়ারে কি কি আছে? অডিট অ্যান্ড অ্যাসিওরেন্স, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, বিজনেস ল, এন্টারপ্রেনিউরশিপ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তো দেখো এখানেও কিন্তু কম বেশি 4 থেকে 5টা ম্যাথের কোর্স আছে। তো কি কি? অ্যাডভান্সড অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সবগুলোতে কিন্তু অঙ্ক। এর বাইরে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তো সবগুলোতে কিন্তু কম বেশি অঙ্ক করতে হবে। অডিট অ্যান্ড অ্যাসিওরেন্স, এখানেও কিন্তু অল্প কিছু অঙ্ক আছে। তো দেখো এর মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, তার মানে বাধ্যতামূলকভাবে ইংরেজিতে অ্যান্সার করতে হবে, বাংলায় লেখার কোনো সুযোগ নাই। ফোর্থ ইয়ারে পড়তে হবে অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্সড অডিটিং, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, কর্পোরেট ল, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, রিসার্চ মেথোডোলজি। এবং এখানে ফোর্থ ইয়ারে একটা ভাইভা আছে 100 মার্কের। তো দেখো এখানে কিন্তু কম বেশি 3-4টা ম্যাথের কোর্স আছে, যেমন এখানে অ্যাকাউন্টিং থিওরি, তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তারপরে অ্যাডভান্সড অডিটিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস। এই কোর্সগুলোতে কিন্তু কম বেশি ম্যাথ আছে, এগুলো কিন্তু করতে হবে। এবং এখানে রিসার্চ মেথোডোলজি যেটা, সেটা কিন্তু বাধ্যতামূলকভাবে ইংরেজিতে লিখতে হবে। এমবিএ, যারা হিসাব বিজ্ঞান বিভাগে এমবিএ করবেন তাদের জন্য কি কি আছে? অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, টার্ম পেপার আছে এবং ভাইভা বসে আছে। তো দেখো এখানেও কিন্তু আমাদের 3-4টা ম্যাথের কোর্স আছে অ্যাকাউন্টিংও এমবিএতে। তো এখানে দেখো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপরে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। তো এই কোর্সগুলোতে কিন্তু কম বেশি ম্যাথ আছে যেগুলো করতে হবে।
তো দেখো আমরা মোটামুটি হিসাব বিজ্ঞান বিভাগ শেষ করে ফেলছি। হিসাব বিজ্ঞান বিভাগের আমরা যে কোর্সগুলো দেখলাম বিবিএ এবং এমবিএ মিলিয়ে, সেখানে আমাদের মোটামুটি 19 থেকে 20টা ম্যাথের কোর্স আছে বিবিএ এবং এমবিএ মিলিয়ে। এবং এখানে কিছু কোর্স বাধ্যতামূলক ইংরেজিতে লিখতে হবে, এখানে কিন্তু বাংলায় লেখার সুযোগ নাই। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগ যারা নিবেন, উপরে যে কোর্সের বর্ণনা আমরা দিলাম সেটা দেখার পর যারা হিসাব বিজ্ঞান নিবেন তাদের কথা এখানে বলা হচ্ছে। ম্যাথ ভালো বুঝে, ইংরেজি ভালো বুঝে, কারণ অনেক অঙ্ক ইংরেজিতে করতে হবে বাধ্যতামূলক। তো আমরা আগেই বলেছি অনেক কোর্স কিন্তু বাধ্যতামূলক ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লেখার সুযোগ নাই। সেক্ষেত্রে ইংরেজিতে দুর্বল হলে কিন্তু সমস্যা, পরবর্তীতে পাশ করে বের হওয়া মুশকিল। এবং ম্যাথ অবশ্যই ভালো বুঝতে হবে, ইংরেজি ভালো বুঝতে হবে, তাহলেই কিন্তু হিসাব বিজ্ঞান নেওয়া যাবে। প্রচুর পড়াশোনার আগ্রহ রয়েছে, হিসাব বিজ্ঞানে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। ক্লাসের বাইরে যারা প্রাইভেট পড়তে পারবেন, মানে ক্লাসে কিন্তু সব সমস্যার সমাধান হওয়া মুশকিল, ক্লাসের বাইরে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে প্রাইভেট টিউশন এটা দরকার হতে পারে। যাদের সিএ করার ইচ্ছা আছে, যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এটা পড়তে চান, তাদের জন্য আসলে হিসাব বিজ্ঞান খুবই ভালো। শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা আছে, হিসাব বিজ্ঞান বিভাগে সারা বাংলাদেশের কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষকতা পেশায় আসার সুযোগ আছে। তো যারা শিক্ষকতা পেশায় আসতে চান তারাও কিন্তু হিসাব বিজ্ঞান নিতে পারেন। যারা নিবেন না হিসাব বিজ্ঞান বিভাগ, যারা নিবেন না, রেড সিগন্যাল, ম্যাথ ও ইংরেজিতে দুর্বল, তাহলে এদিকে আসার দরকার নাই। চাকরি করা অবস্থায় পড়াশোনা করতে চান, হিসাব বিজ্ঞান নেওয়ার দরকার নাই, নিলেই বিপদে পড়বেন। পড়াশোনায় আগ্রহ কম, প্রাইভেট পড়তে পারবেন না, পরিবারের সময় দিতে হয় ও আর্থিকভাবে দুর্বল, তো এই রকম অবস্থা যদি আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু হিসাব বিজ্ঞান আপনি নিতে পারেন, কিন্তু নিয়ে সেখান থেকে পাশ করে বের হওয়াটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হবে এবং মুশকিল হয়ে যাবে। বারবার ফেল করবেন, ইমপ্রুভমেন্ট দিতে হবে, নানামুখী ঝামেলায় পড়বেন। এজন্য এরকম সিচুয়েশন হলে আপনি হিসাব বিজ্ঞান নেবেন না। গ্রেডিং সিস্টেম, গ্রেডিং সিস্টেমটা কি অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে আমরা এখন দেখে নিব। 80% অ্যান্ড অ্যাবভ, 80%-এর উপরে মার্ক পেলে হবে A+, গ্রেড পয়েন্ট 4। 75 থেকে 80%, 75 থেকে 80% মার্ক পেলে হবে A, লেটার গ্রেড A, গ্রেড পয়েন্ট হচ্ছে 3.75। 70 থেকে 75, 70% থেকে 75% নাম্বার পেলে হবে A-, গ্রেড পয়েন্ট 3.5। 65 থেকে 70% নাম্বার পেলে হবে B+, 3.25। 60 থেকে 65 হলে হবে B, 3 পয়েন্ট। 55 থেকে 60 পেলে হবে B-, 2.75। 50 থেকে 55% নাম্বার পেলে হবে C+, 2.5। 45 থেকে 50% নাম্বার পেলে হবে C, 2.25। 40 থেকে 45% নাম্বার পেলে হবে D গ্রেড, গ্রেড পয়েন্ট 2। এবং 40%-এর কম, 40-এর কম নাম্বার পেলে সেটা হবে F, ফেল, গ্রেড পয়েন্ট 0। মৌখিক পরীক্ষা, ভাইবা। দেখো অনার্স চতুর্থ বর্ষ শেষে এবং মাস্টার্স পরীক্ষা শেষে 100 মার্কের ভাইবা পরীক্ষা আছে। যদি কেউ ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ বা উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, তবে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে পরবর্তী ব্যাচের সাথে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তো দেখো ভাইবা পরীক্ষায় ফেল মানে কিন্তু ফেল। 100 মার্কের ভাইবা পরীক্ষা, 4 ক্রেডিট। তো এখানে যদি চতুর্থ বর্ষ শেষ এবং মাস্টার্স শেষে ভাইবা আছে, তো ভাইবাতে যদি কেউ ফেল করে বা ভাইবা পরীক্ষায় যদি কেউ অংশগ্রহণ না করে, তবে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে পরবর্তী ব্যাচের সাথে পরীক্ষায় আবার অংশগ্রহণ করতে পারবে। ডিস্টিংশন আমরা দেখি, সিজিপিএ 3.75 থেকে 4 প্রাপ্ত শিক্ষার্থীদের ডিস্টিংশন সহ স্নাতক সম্মান বা স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রি প্রদান করা হবে, যা একাডেমিক ট্রান্সক্রিপ্টে উল্লেখ থাকবে। তো আমরা গ্রেড পয়েন্টের যে সিস্টেমটা দেখলাম, সেখানে যদি কারো সিজিপিএ 3.75 থেকে 4 এটা হয়, তাহলে কিন্তু তার ডিস্টিংশন, সে বিশেষ সম্মাননা পাবে, এবং এটা কিন্তু তার একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে সেখানে লেখা থাকবে। নট প্রমোটেড অ্যান্ড প্রমোটেড, স্নাতক সম্মান প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য মোট তৃতীয় কোর্সের 50%-এ পাস করতে হবে, অর্থাৎ প্রথম বর্ষের 6টি কোর্সের মধ্যে 3টিতে অবশ্যই পাস করতে হবে। তো দেখো অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশনের জন্য 6টা কোর্সের মধ্যে 50%, মানে
3টা কোর্সে অবশ্যই পাশ করতে হবে, ন্যূনতম ডি গ্রেড পেতে হবে, না হলে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হবে না, নট প্রমোটেড হবে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য 50%। এখানে কোর্স আছে 7টার মধ্যে 3টাতে অবশ্যই পাশ করতে হবে, না হলে কিন্তু তৃতীয় বর্ষে প্রমোটেড হবে না। তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য মোট তৃতীয় কোর্সে 50%। এখানে কোর্স আছে 8টার মধ্যে অবশ্যই 4টাতে পাশ করতে হবে, ন্যূনতম ডি গ্রেড পেতে হবে। তো দেখো আমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার এবং থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে প্রমোটেডের জন্য কি কি শর্ত আছে সেটা আমরা এখানে দেখে নিলাম। একের অধিক এক্সামে অনুপস্থিত থাকলে ফলাফল নট প্রমোটেড আসবে। তো দেখো অনেকে পরীক্ষায় অংশগ্রহণ করে না, দুইটা তিনটা পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে আর অংশগ্রহণ করে না। তো সর্বোচ্চ একটা পরীক্ষায় অনুপস্থিত থাকলে তাকে প্রমোটেড করা হবে, কিন্তু একের অধিক পরীক্ষায় যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু প্রমোটেড হবে না, বরং সে নট প্রমোটেড থেকে যাবে। নট প্রমোটেড হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না, নট প্রমোটেড হলে আপনার 1 বছর শিক্ষাবর্ষ নষ্ট হবে। নট প্রমোটেড হলে আবার পূর্বের শিক্ষাবর্ষে এবং পূর্বের ইয়ারে থেকে যেতে হবে। একই শিক্ষাবর্ষে 2বার নট প্রমোটেড হলে আপনি অনার্স কোর্সে ড্রপ আউট বলে বিবেচিত হবেন। একই সেশনে একই শিক্ষাবর্ষে যদি পরপর 2বার নট প্রমোটেড হয় তাহলে কিন্তু ড্রপ আউট, আর সে অনার্স করতে পারবে না। 2বার নট প্রমোটেডের কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে, ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষে কেউ পাশ করতে না পারলে ন্যূনতম 100 ক্রেডিট অর্জন করলে তাকে পাস ডিগ্রি প্রদান করা যাবে, তবে এক্ষেত্রে কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকলে পাস ডিগ্রি প্রদান করা যাবে না। তো দেখো 2বার নট প্রমোটেড হলে সে আর অনার্স পড়তে পারবে না, ড্রপ আউট হয়ে যাবে। এখন রেজিস্ট্রেশনের মেয়াদ 7 বছর, এই 7 বছরের মধ্যে যদি কেউ অনার্স শেষ করতে না পারে, এবং 3 বছর হচ্ছে মাস্টার্স, এই 3 বছরের মধ্যে যদি কেউ মাস্টার্স শেষ করতে না পারে, তাহলে এখানে বলা হচ্ছে ন্যূনতম 100 ক্রেডিট, অনার্সের ক্ষেত্রে ন্যূনতম 100 ক্রেডিট অর্জন করলে তাকে ডিগ্রি সার্টিফিকেট প্রদান করা যাবে। তবে এখানেও একটা শর্ত আছে, সব পরীক্ষায় উপস্থিত হতে হবে। কোনো পরীক্ষায় যদি সে অংশগ্রহণ না করে, অনুপস্থিত থাকে, তাহলে তাকে কিন্তু 100 ক্রেডিট অর্জন করা সত্ত্বেও ডিগ্রি সার্টিফিকেট প্রদান করা যাবে না। মান উন্নয়ন ও গ্রেড উন্নয়ন, ইমপ্রুভমেন্ট যেটাকে আমরা বলি, শুধু সি ডি বা এফ, সি বা ডি গ্রেড পেলে এবং ফেল করলে তারা ইমপ্রুভমেন্ট দিতে পারবে। এই সি এর উপরে যে গ্রেডগুলো আছে, এই গ্রেডগুলো পেলে কিন্তু আর ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না। সি ও ডি গ্রেড প্রাপ্তরা পরবর্তী ব্যাচের সাথে শুধু একবার ইমপ্রুভমেন্ট দিতে পারবে। যারা সি এবং ডি গ্রেড পাবে, অর্থাৎ পাস করবে, ফেল করবে না, তারা ইমিডিয়েট পরবর্তী ব্যাচের সাথে শুধুমাত্র একবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এফ গ্রেডের ইমপ্রুভমেন্ট পরীক্ষা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে সর্বোচ্চ 2বার দেওয়া যাবে। যারা ফেল করবে এফ গ্রেড, তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে সর্বোচ্চ 2বার ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ পাবে। এর মধ্যে তাকে কিন্তু অবশ্যই ফেল থেকে পাশে আসতে হবে, মানে এফ থেকে ন্যূনতম ডি গ্রেডে আসতে হবে। সি ডি বা এফ গ্রেড প্রাপ্তরা ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফল সর্বোচ্চ বি প্লাস গ্রেড দেওয়া যাবে, অর্থাৎ সি ডি এবং এফ, সি ডি এফ সে ইমপ্রুভমেন্ট দিবে আর এফ গ্রেডরা আবার নতুন করে পাস করবে। তো এরা কিন্তু রেজাল্ট যাই আসুক না কেন সর্বোচ্চ বি প্লাস, সি ডি এবং এফ যারা ইমপ্রুভমেন্ট দিবে সর্বোচ্চ বি প্লাস পাবে। যেমন একজন সি বা ডি গ্রেড প্রাপ্ত বা একজন এফ গ্রেড প্রাপ্ত যদি পরীক্ষা দেওয়ার পরে যদি এ মাইনাস এই সমস্ত গ্রেড পায় বা এ প্লাস পায়, তাহলে কিন্তু তাকে বি প্লাস, সর্বোচ্চ বি প্লাসের বেশি কিন্তু তাকে মার্কশিটে দেওয়া হবে না। সর্বোচ্চ বি প্লাস, একজন ইমপ্রুভমেন্ট দিয়ে সর্বোচ্চ বি প্লাস পেতে পারবে। এ প্লাস মাইনাস এই সমস্ত গ্রেড পেলেও কিন্তু তাকে দেওয়া হবে না। সি ডি গ্রেড প্রাপ্তরা ইমপ্রুভমেন্ট পরীক্ষার গ্রেড উন্নতি করতে না পারলে সাবজেক্ট জিপিএ আগেরটাই থাকবে। সি এবং ডি যারা গ্রেড প্রাপ্ত তারা যদি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে যদি ইমপ্রুভ না হয় তাহলে কি হবে সেটা এখানে বলা আছে। মান উন্নয়ন পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পিক আপ পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়বার পরীক্ষার ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড, সে গ্রেড সিজিপিএ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন একজন সি গ্রেড প্রাপ্ত লোক ইমপ্রুভমেন্ট দিয়ে ডি গ্রেড পেলে তার রেজাল্টে সি গ্রেড প্রযোজ্য হবে। তো দেখো ইমপ্রুভমেন্ট দিয়ে যদি কারো ইমপ্রুভ না হয়, ইমপ্রুভমেন্ট না হয় যদি কারো ডিমোশন হয়, তাহলে কিন্তু প্রথম এবং দ্বিতীয়বার যে পরীক্ষা দিছে, দ্বিতীয়বার হচ্ছে ইমপ্রুভমেন্ট এবং প্রথমবার হচ্ছে রেগুলার, এই দুইটার মধ্যে যেটি উচ্চতর গ্রেড সেটাকেই কাউন্ট করা হবে। যেমন একজন সি গ্রেড পেয়েছে প্রথমবার পরীক্ষা দিয়ে, সে ইমপ্রুভমেন্ট দেওয়ার পরে পেল ডি গ্রেড, তাহলে কোনটা কাউন্ট হবে? ইমপ্রুভমেন্টেরটা কাউন্ট হবে না আগেরটা কাউন্ট হবে? এক্ষেত্রে নিয়ম হচ্ছে দুইটার মধ্যে যেটা বড়
তাহলে এখানে সি গ্রেড এবং ডি গ্রেডের মধ্যে বড় কোন গ্রেড? সি গ্রেড। এই সি গ্রেডকে রেজাল্টে কাউন্ট করা হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।